বিছানায় রক্তের লাল ছোপ ছোপ দাগ দেখে আঁতকে ওঠে অর্ষা। মাত্রই সে ঘুম থেকে উঠেছিল। বিছানা ছেড়ে উঠে রুমে লাইট জ্বালাতেই বিছানায় চোখ যায় তার। বেডশিটের জমিন সাদা রঙের হওয়ার রক্তের দাগ স্পষ্ট। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার। পা যেন তার নিজের শরীরের ভার নিতে পারছে না। এরকম অন্যায় কি করে হলো তার সাথে? চোখ দুটো ছলছল করে ওঠে। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে বিছানার একপাশে বসে পড়ে সে। ফরহাদকে ভাঙা গলায় ডাকতে থাকে। ফরহাদ ঘুম থেকে চোখ পিটপিটিয়ে তাকায়। মিষ্টি হেসে বলে, বেশি দেরি করে ফেলেছি? সে প্রথমে অর্ষার চোখের পানি খেয়াল করেনি। খেয়াল করতেই তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে বসে। বড় উৎকণ্ঠায় জানতে চায়, কি হয়েছে? কান্না করছো কেন? অর্ষা তখনও কান্না করে যাচ্ছে। ছোট বাচ্চাদের মতন চিৎকার করে কান্না না করলেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সে। কান্না জড়ানো গলায় বললে, আমার বাচ্চাটা হয়তো আর নেই ফরহাদ। ও বোধহয় আমাকে আবার আগুন যন্ত্রণায় ফেলে চলে গেল। ফরহাদ অর্ষার কথা শোনা মাত্র তার দিকে এগিয়ে আসে। হাত ধরে বলে, কি বলছো তুমি? হ্যাঁ ফরহাদ, বিছানা দেখো। ফরহাদ বিছানায় একবার চোখ বুলিয়ে নেয়। 2-3 জায়গায় রক্তের দাগ। হতাশ নিঃশ্বাস ফেলে সে। মন শান্ত করে অর্ষার মাথাটা নিজের বুকে নেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো অর্ষা। তিনি আমাদের প্রতি এত কঠিন হবেন না। উনি আমাদের দিক থেকে মুখ সরিয়েও নেবেন না। তুমি কেঁদো না তো। তুমি এখানে বসো, তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। অর্ষা কান্না করতে করতে বলে, কোথাও যাব না আমি। ওপরওয়ালা আমার বাচ্চাকে নিয়ে গেল, আমায় নিয়ে গেলে কি হয়? আমি যে আর সহ্য করতে পারছি না। ফারহাদ মিথ্যে চোখ রাঙিয়ে বলে, হুম, এরকম কথা যেন আর একদম না শুনি। আমি তোমার জন্য দোয়া করে দেব। এখন এখানে বসো। বসেই হাত বাড়িয়ে অর্ষাকে নিজের কাছে ডাকে। অর্ষা ফারহাদের কাছে গিয়ে বসে। দুজন অনেকক্ষণ সেখানে সময় পার করে। হঠাৎ দরজায় নক করার শব্দ হতেই অর্ষার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বসা থেকে উঠতে গেলে ফরহাদ তাকে থামিয়ে দেয়। মৃদু হেসে বলে, তুমি বসে থাকো, আমি দেখছি। দরজা খুলে মা জাহানারা বেগমকে দেখে সালাম দেয় ফরহাদ। জাহানারা বেগমের সালামের জবাব দিয়ে মুখ কালো করে ফেলে। বলে, তোর বউয়ের ঘুম ভাঙেনি আজ? সে এভাবে পড়ে পড়ে ঘুমালে এ বাড়ির কারোর গলা দিয়ে ভাত নামবে না, সেটা তোর বউ জানে না? রিনির আজ 8:30টায় স্কুল যেতে হবে বলল। ওর তো টিফিন নিয়ে যেতে হবে, খেয়ে যেতে হবে। রাজরানীকে বল তাড়াতাড়ি ভাত চড়াতে। ফরহাদ মলিন মুখে বলে, মা, ও একটু অসুস্থ। আজ রিনিকে একটু বলো যেন রান্নাটা আজকের জন্য করে নেয়। জাহানারা বেগম যেন আগুনে রাখা লোহার মতন তেতে ওঠেন। জোর গলায় বলেন, মগের মুল্লুক নাকি? স্কুলে পড়াতে যাবে, আবার রান্না করে নিয়ে যেতে হবে? সর দেখি, তোর বউয়ের কি অসুখ হলো? জাহানারা বেগম ছেলেকে ঠেলে পাশে সরিয়ে রুমের ভেতরে চলে আসে। অর্ষাকে মেঝেতে বসে থাকতে দেখে বলে ওঠেন, কি সমস্যা তোমার? দিব্যি তো বসে রয়েছো, আর আমার ছেলেকে দিয়ে বলেছো যে তুমি অসুস্থ। এত কামচোর কেন গো? যা ওঠো, রান্না চাপিয়ে দাও। পিছন থেকে ফরহাদ বলে ওঠে, আম্মা, আজ অর্ষা কিছুতেই রান্নাঘরে যাবে না। তুমি প্লিজ অন্য কাউকে বলো রান্না করতে। জাহানারা বেগম এবার চিৎকার দিয়ে বলে উঠলেন, বউ তোরে বশ করছে? সব সময় বউয়ের হয়ে কথা বলিস কেন? আম্মা, অর্ষা উঠে দেখে বিছানার রক্তের দাগ। সন্দেহ হচ্ছে বাচ্চাটা নষ্ট হয়ে যায় কিনা। গতকাল তো আপনার জন্য খাবার নিয়ে ওকে হাসপাতালে পাঠিয়েছিলে তুমি। বিছানার দিকে তাকায় জাহানারা বেগম। ক্ষোভ নিয়ে বলেন, বাচ্চাটা শেষ করে ফেললো তোর বউ, আর দোষ দিচ্ছিস আমাকে? 10 মিনিট লাগে হেঁটে যেতে। তোর বউ গাড়ি না পেলেই পারতো। আর গাড়িতে গিয়েই যে বাচ্চাটা নষ্ট হয়েছে সেটা তুই জানলে কি করে? এতদিন পর একটা বাচ্চা পেটে আসলো, সেটাও নষ্ট করে ফেললো এই মেয়ে। সন্তান সুখ তোর বউয়ের কপালে নাই। কি হয়ে গেল এটা? জাহানারা বেগম কপাল চাপড়ে বিলাপ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। সাথে সাথে বাড়ির পরিবেশ শান্ত থেকে অশান্ত হলো। ফরহাদ অর্ষাকে তৈরি হতে বলল। ফরহাদের কথা মতো অর্ষা মিনিট 10-এর মধ্যে তৈরি হয়ে নিল। রুম থেকে বের হতেই ফরহাদের ছোট ভাই ফজলুল এগিয়ে এলো। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ভাই, ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যা। তোর বন্ধু আছে না ওই হাসপাতালে, ওকে কল দে একটা। আমি কি আসবো তোদের সাথে? ফরহাদ কয়েক মুহূর্ত কিছুক্ষণ ভেবে বলল,
তোর বউ স্কুল যাবে, অর্ষা তো রান্না করতে পারলো না, মাও হয়তো রান্না করবে না, তুই তোর বউয়ের জন্য রান্না কর। ফজলুল অসহায় ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকায়, বলে, ভাই প্লিজ, ওদের ঝামেলায় আমাকে জড়াস না। ফারহাদ ছোট্ট করে বলে, বাইক বের করে নিয়ে আয়। ভাইয়ের কথা মতো তাদের পিছনে যেতে থাকলে ফজলুলের বউ শায়লা বলে ওঠে, তুমি ওদের সাথে গেলে আমাকে স্কুলে কে আসবে রেখে? পিছন ফিরে ফজলুল শায়লাকে উদ্দেশ্য করে বলে, একদিন গাড়িতে গেলে কিছু হবে না শায়লা, আমার ওয়ালেটে টাকা আছে, নিয়ে চলে যেও। ফজলুল তার ভাইয়ের পিছু পিছু রওনা দেয়। অর্ষার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। জাহানারা বেগম রান্নাঘরে রান্না করছে আর বিলাপ করছে। বাড়ির বড় কর্তা আফজাল সাহেবের বাড়ি ফিরে আসেন। তিনি চায়ের স্টলে সময় কাটিয়ে নাস্তার সময়ে বাড়ি ফিরে আসেন। রান্নাঘরে স্ত্রীকে রান্না করতে দেখে সেদিকে এগিয়ে যান। আশেপাশে তাকিয়ে বলেন, কি ব্যাপার ফারহাদের মা, তুমি রান্নাঘরে কেন? স্বামীর গলা শুনে হু হু করে কেঁদে ওঠেন জাহানারা বেগম। স্বামীর দুই বাহু ধরে বুকে মুখ গুজে বলেন, ওগো, ওই পোড়ামুখী আমাদের দাদা দাদি হওয়ার সুখ কপালে আসতে দিল না গো। আফজাল সাহেব ভুরু যুগল সংকুচিত করে বলল, কি বলছো? বৌমা কোথায়? আর তুমি রান্নাঘরে কেন? ছোট বৌমা একটু আজ রান্নাঘরে রান্নাটা দেখতে পারলো না? হাসপাতালে নিয়ে গেছে ফারহাদ আর ফজলুল মিলে। ছোট বৌমার নাকি খাতা দেখা বাকি। তুমি চুলা বন্ধ করো, যাও ঘরে যাও। তোমার কেন রান্না করতে হবে? সে স্কুলে যাবে আর বাড়ির মানুষের রান্না করে দিতে হবে নাকি? যার আলাদা সংসার সে রান্না করে না, সংসার চালায় না? আফজাল সাহেব ছোট ছেলের ঘরের দিকে যেতে থাকেন। দরজার সামনে এসে আয়নায় স্পষ্ট দেখতে পান শায়লা বসে বসে কিছু খাচ্ছে আর ফোন টিপছে। আফজাল সাহেব যেন রাগ দমন করতে পারেন না, হুঙ্কার দিয়ে বলে ওঠেন, ছোট বৌমা, তোমার শাশুড়ি অসুস্থ, তুমি বুড়ো মানুষকে রান্নাঘরে রেখে ঘরে কি করছো? যাও রান্নাটা শেষ করো। আফজাল সাহেবের গলা পেয়ে শায়লা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। আফজাল সাহেব নিজের ঘরে এসে বালিশের কাছ থেকে নিজের ফোনটা নিয়ে ফজলুলকে ফোন করেন। তিনি জানেন এই সময় ফারহাদ ফোন ধরতে পারবে না। রিং হওয়ার সাথে সাথে ফজলুল কল রিসিভ করে। উপাস থেকে নিজেই বলে ওঠে, আব্বা, ভাবির অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানি না ভাগ্যে কি আছে। হাসপাতালের ছেলের বউয়ের অবস্থা শোনা মাত্র আফজাল সাহেব হাসপাতালে রওনা দেন। 20 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যান। গাড়ি এসে হাসপাতালের গেটে এসে থামলে আফজাল সাহেব খেয়াল করেন ফজলুল ওষুধের দোকান থেকে ওষুধ কিনছে। তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন ছোট ছেলের জন্য। ফজলুল ওষুধ কিনে গেটের ভেতরে আসতেই বাবাকে দেখে বলে, একা এসেছেন আব্বা? আমি তো বাড়ি এসে শুনলাম বৌমার এই অবস্থা। ফোন তো বাড়িতে রেখে বেরিয়েছিলাম, কোথায় এখন ওরা? আসেন আমার সাথে, ভাবির অবস্থা ভালো না আব্বা। মা কাল ভাবিকে দিয়ে এই গরমের সময় অত কিছু রান্না করিয়ে আবার হাসপাতালে পাঠিয়েছিল। সে বেচারিও তো মানুষ, তারও তো শরীর আছে, রোবট তো আর না। গাড়িওয়ালা হয়তো জোরে চালিয়ে এনেছিল, তাতেই এই অবস্থা। প্রেগনেন্সির সময় কয়েক মাস খুব সচেতন হয়ে থাকতে হয় এমনিতেই। সে বেচারির বা কি করবে? মাও কেমন করে আবার, আপনার ছোট বৌমাও তো মানুষের বাচ্চা না। ওরে আমি আর চাকরি করতেই দেব না, ভালো পুরুষ হয়ে লাভ নেই। আফজাল সাহেব কিছু বললেন না, কি বা বলবেন, ছেলে তো আর ভুল বলেনি। জাহানারা বেগম যে ছোট বউয়ের পক্ষ নিয়ে বড় বৌমাকে দিয়ে সারা বাড়ির কাজ করায়, ভালো ব্যবহারটুকু করে না, সেটা তিনি জানেন। কত রাত তিনি স্ত্রীকে পাশে নিয়ে কত বুঝিয়েছেন, কিন্তু কাজে দেয়নি। আফজাল সাহেব মনে মনে সিদ্ধান্ত নেন, এর একটা বিহিত করতেই হবে। ফারহাদ কেবিনের বাহিরে একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল। বাবা আর ভাইয়ের গলা শুনে মাথা তুলে তাকায়। চেয়ার ছেড়ে বাবাকে বসতে বলায় আফজাল সাহেব বলেন, বসবো না। বৌমার কি অবস্থা? ফারহাদ ভাঙা গলায় বলল, ওর অবস্থা ভালো না আব্বা। ডাক্তার বলেছে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। রক্ত দেওয়া হয়েছে, চলছে। আমার বোধহয় বাবা ডাকার শোনা হবে না আব্বা। মা ওর সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারত। আমার বাড়ির মানুষের জন্যই আমার পৃথিবীতে না আসা বাচ্চাটা হয়তো বিদায় নেবে, তাতেও অর্ষারই দোষ হবে। কোনোভাবে যদি অর্ষা আর আমার বাচ্চা বেঁচে যায়, তাহলে আমি আর ওকে এই বাড়িতে রাখবো না আব্বা। আমার জীবন সঙ্গীকে এই আগুনে আর পুড়তে দেব না। কথাগুলো বলে চোখ মুছতে থাকে ফারহাদ। আফজাল সাহেব কঠোর কণ্ঠে বলে, তোর মা ভুলে গেছে
যে তার বড় বৌমা না থাকলে তার পেটে আর ভাত যাবে না। সে ভুলে গেছে এক চোখ দিয়ে সারা দুনিয়া তৃপ্তি নিয়ে দেখা যায় না, আর সে চোখে যদি বালি ভর্তি থাকে তাহলে তো কোনো কথাই নেই। 3টে মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত বাহিরে বসে দাঁড়িয়ে হেঁটে সময় কাটায়। ফজলুল সময় সুযোগ বুঝে হোটেল থেকে 3জনের জন্য কিছু খাবার এনেছিল, কারণ সে জানে বাড়ি থেকে খাবার নিয়ে আসার মানুষ নেই। তার বোন হাসপাতালে ছিল, তাকে সকালে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। ব্যস্ততাও তাকেও জানানো হয়নি অর্ষার কথা। খাবার নিয়ে এসেও লাভ হয়নি। আফজাল সাহেব দুবার মুখে দিল, ফারহাদ একটু পানিও পর্যন্ত খায়নি। কিছুক্ষণ পর পর অর্ষার কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর চোখের পানি ফেলেছে। ডাক্তার আর নার্স অর্ষাকে দেখতে আসলে 3জনই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদে ডাক্তার এসে মৃদু হেসে বলে, পেশেন্টকে নিয়ে প্রথমে যতটা ভয় পেয়েছিলাম ততটা আর ভয় নেই, তবে যতটুকু ভয় আছে ততটুকুও যেন না থাকে, তার জন্য অন্তত 2 দিন ওনাকে এখানে রাখুন। হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হবে আর কিছু কেনা পড়বে। আর হ্যাঁ, পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে কমপক্ষে 3 সপ্তাহ একদম বেড রেস্টে রাখবেন। কোনো কাজ যেন না করতে হয়। আলাদা সংসার হলে আপনি নিজে রান্না বান্না করবেন, নইলে ওনার বাবা বা মা কেউ এসব পরিচালনা করে যেন। কথাগুলো না মেনে চললে হিতে বিপরীত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার যত্ন নেবেন। আসছি। ডাক্তারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। ফারহাদের মুখে হাসি ফুটে যায়। রাতে আফজাল সাহেব আর ফজলুল বাসায় ফিরলেও ফারহাদ স্ত্রীকে ফেলে এক মুহূর্তের জন্য অন্য কোথাও সরেনি। সকালে আর বিকেলে অর্ষার বাবা মা এসে তাকে দেখে গিয়েছে। অর্ষার মা মেয়ের কাছে থাকবে বলে জিদ ধরলেও ফারহাদ থাকতে দেয়নি। অর্ষার মা মানুষটা খুবই অসুস্থ ছিল, বিধায় ফারহাদ নিজেই জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ফারহাদ 8টার দিকে একটু বাহিরে গিয়ে কিছু ফল আর পাউরুটি কিনে এনেছে অর্ষার জন্য। বিকেলের দিকে ঘুমিয়েছিল সে। ঘুম ভাঙতে ভাঙতে 9:30। নার্স 8টার সময় এসে বলে গিয়েছে কিছু খাইয়ে যেন ওষুধ খাইয়ে দেওয়া হয় অর্ষাকে। অর্ষার ঘুম ভাঙলে ফারহাদকে দেখে মৃদু হাসে সে। ফারহাদ মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দেয়। অর্ষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এখন উঠে একটু বসতে হবে, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। বিকেলে খেয়েছিলাম তো, আমার এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না গো। হুম, ওসব আমি শুনবো না। ফারহাদ অর্ষাকে জোর করে তুলে বসিয়ে দেয়। ফলের মধ্যে কমলা আর আঙুর অর্ষার পছন্দ। বোতল থেকে পানি নিয়ে ফলগুলো ধুয়ে নিজেই অর্ষাকে খাইয়ে দেয়। অর্ষাও মাঝে মাঝে ফারহাদকে জোর করে খাইয়ে দিতে থাকে। অর্ষা আশেপাশে একটু দেখে ফারহাদকে বলে, একটু কপালে গিয়ে আনো তো, চুমু দেব। আজ সারাদিন তুমি আমার কাছেই আসোনি। অর্ষার কথা শুনে হেসে ফেলল ফারহাদ। নির্দ্বিধায় এগিয়ে যায় অর্ষার দিকে। অর্ষা ফারহাদের 2 গালে হাত রেখে কপালে চুমু দেয়। ফারহাদ নিজেও সুযোগের কাজে লাগায়। অর্ষা ফারহাদকে দেখতে থাকে আর ভাবতে থাকে, এই মানুষটা 8 বছরেও পরিবর্তন হয়নি, ঠিক প্রথম দিনের মতোই ভালোবেসে যাচ্ছে। কিছু মানুষের ভালোবাসা হয়তো আসলেই কমে না। আফজাল সাহেব আর ফজলুল বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে দুজনে। শায়লা এসে খাবার বেড়ে দেয়। আফজাল সাহেবের প্লেটে ভাত দিতেই তিনি একবার রুমের দিকে তাকিয়ে আবার প্লেটের দিকে তাকিয়ে বলে, তোমার শাশুড়ি শুয়ে কেন, খাবে না? শায়লা শুকনো ঢোক গিলে বলে, আসলে আমার নাকি শরীর খারাপ লাগছিল, তাই উনি একটু শুয়েছেন। খেয়েছে? না, খাননি। ডেকে নিয়ে এসো, খেতে বলো। শায়লা ফজলুলকে খাবার বেড়ে দিয়ে শাশুড়িকে ডাকতে যায়। জাহানারা বেগমের পাতলা ঘুম আবার ভেঙে যাওয়ায় হাতের জ্বলুনিতে কুঁকড়ে ওঠেন। শায়লা পাশে দাঁড়িয়ে বলে, আম্মা খাবেন, চলেন। জাহানারা বেগম নড়ে চড়ে উঠে বিছানা ছাড়েন, সোজা খাবার টেবিলে চলে যান। সবাই মিলে রাতের খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। জাহানারা বেগম বিছানায় শুয়ে আফজাল সাহেবকে উদ্দেশ্য করে বলেন, বৌমার কি অবস্থা? সারাদিন তো একটা কলও করনি। আফজাল সাহেব কপালে হাত রেখে বলেন, যাকে পছন্দই করো না, সারাদিন কাজের মেয়ের মতন খাটিয়ে মারো, তার অবস্থা জেনে কি করবে? যে নজরে দুজনকে দেখো তো তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমার কি মনে হয় ফজলুলের বউ তোমাকে রান্না করে খাওয়াবে? সময় থাকতে ভালো হয়ে যাও। জাহানারা বেগম ভারী গলায় বলেন, বাড়ি এসে জানতেও চাইলে না আমি কেমন আছি। কেন, তোমার খারাপ থাকার কথা নাকি? বিকেলে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে নিয়েছি। তোমার আদরের বৌমা একদিন রান্না করে খাওয়াতে পারলো না? শায়লা ব্যস্ত ছিল। রান্না করে খাওয়ার অভ্যাস করো জাহানারা। তোমার বড় ছেলে আর তার বউকে আর এই বাড়িতে রাখবে না।
হয়তো সংসার আলাদা করবে, নইলে বৌমাকে তার বাপের বাড়ি রেখে আসবে মাসখানেকের জন্য। বৌমাকে পুরো বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার। জাহানারা বেগম এক মুহূর্তে বিছানা ছেড়ে উঠে বসেন, গম্ভীর মুখে বলেন, রান্না করতে করতে ছোট বৌমাকে সবজি কাটতে বলতে গিয়ে শুনি কাকে যেন বলছে, আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না, ফজলুলের মা কেউ না, বাড়িতে বসে বসে খাবে আর আমি রান্না করব, সেটা হবে না। আফজাল সাহেব তাচ্ছিল্যের হাসি এসে বলে, এত জলদি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে সেটা আন্দাজ ছিল না। তোমার আরো খারাপ দিন আসছে, মেয়েটার সাথে কম খারাপ ব্যবহার করনি। তোমার বড় ছেলেটা অত্যন্ত ভদ্র বলে এতদিন বেঁচে গেছো। তোমার জন্য আজ যে তার খুশি হারিয়ে ফেলতে লেগেছিল, ওপরওয়ালা বাঁচিয়ে নিয়েছে। জাহানারা বেগম মাথা নিচু করে বলেন, আমার খুব ভুল হয়ে গেল, তাই না? খুব। মাপ চাইলে মাপ করবে না বড় বৌমা? সেটা তার বিষয়, তার জায়গায় আমি থাকলে মাপ পেতে না। তার ব্যাপারটা জানি না। জাহানারা বেগম অনুযোগ ভরা কণ্ঠে বলেন, আমার খুব ভুল হয়ে গেছে গো, আমাকে কাল একটু নিয়ে যেও, আমি বৌমার কাছে ক্ষমা চাইব। সে আমায় কখনো অসম্মান করেনি, আমি এতদিন চোখে কাপড় বেঁধেছিলাম। ছোট বৌমা চাকরি করে, যেন তার পক্ষে থেকে বড় বৌমার সাথে অন্যায় করেছি আমি। আফজাল সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলেন, মনে মনে ভাবেন, এই তিক্ত সংসারের সমাপ্তি বোধ হয় এবার শেষ হবে। মিঠা সংসারের সূচনা হয়তো খুব একটা দূরে নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে জাহানারা বেগম বায়না ধরলেন তিনি অর্ষার কাছে যাবেন। আফজাল সাহেব বললেন, সকালে খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য খাবার নিয়ে যাওয়া হবে, বৌমাকে বলো রান্না করতে। জাহানারা বেগম শায়লা রুমে গিয়ে দেখলেন শায়লা বসে বসে বোনের সাথে কথা বলছে। শাশুড়িকে দেখে কল কেটে দেয় সে। বিছানা থেকে উঠে বলে, কিছু বলবেন আম্মা? হ্যাঁ, ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, একটু রান্না করে ফেলো তো। আম্মা, আমি রান্না করব? রান্না না করলে খাবে কি? যাও রান্না বসাও। অনেক তো অন্যের রান্না খেলে, এবার নিজেও একটু রান্না করে অন্যদের খাওয়াও। আমাকে তো স্কুল যেতে হবে। জাহানারা বেগম রুম থেকে যেতে যেতে বলেন, আগে সংসার, তারপর স্কুল। সংসার সামলে যদি স্কুলে যেতে পারো তাহলে স্কুলে যাবে, নইলে চাকরি ছেড়ে দাও। বেছে নাও কোনটা তোমার প্রয়োজন। শায়লা পিছন থেকে বলে, এখন কি বড় বউয়ের সাথে যেরকম করেছেন আমার সাথেও ওরকম করবেন নাকি? আমি কিন্তু ভাবির মতো না, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। জাহানারা বেগম পিছন ফিরে তাকান, মৃদু হেসে বলেন, তোমার জন্যই মেয়েটার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, দুজনকে দুই নজরে দেখেছিলাম। এখন থেকে তোমরা দুজন আমার নজরে একই। বড় বৌমাকে 1 মাসের মতন বেড রেস্টে থাকতে বলেছে, তাই যে বাসায় আসলে তার পরিবর্তে আমি তোমাকে সাহায্য করব বাড়ির কাছে। বাড়িতে নতুন অতিথি না আসা পর্যন্ত তোমাকে আজ থেকে সব করতে হবে, যদি এই সংসারকে নিজের সংসার ভাবো। তোমার মতন অনেকেই আছে যারা চাকরি করে, তারা সকাল সকাল উঠে ঘন্টাখানেক মা বোনের সাথে ফোন আলাপ না করে সংসারের কাজ শেষ করে চাকরিতে যায়। তুমিও সেরকম অভ্যাস করো। জাহানারা বেগম নিজের ঘরে গিয়ে নিজের জামা কাপড় ছোট্ট একটা ব্যাগে নিয়ে নেন। মনে মনে সিদ্ধান্ত নেন তিনি অর্ষার সাথে আজ থেকে হাসপাতালে থাকবেন। আর কোনো রাস্তা না পেয়ে রান্নাঘরে যেতেই হয় তার। ভাত চড়িয়ে তরকারিও রান্না করতে হয়। রান্না করছে আর মনে মনে ক্ষোভ জন্মাচ্ছে তার মনে। বাড়ির বউ হয়ে এসেছে 3 বছর যাবৎ। এই 3 বছরে তাকে নিজের ঘর ঝাড়ু দেওয়া ছাড়া আর বাড়ির কোনো কাজ তাকে করতে হয়নি। আর আজ থেকে কিনা সব কাজ করতে হবে। খাওয়া শেষ করে আফজাল সাহেব হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শায়লা তাড়াতাড়ি করে রুমে এসে ফজলুলকে ঘুম থেকে ডেকে তোলে। ফজলুল ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলে, কি হয়েছে, এভাবে ডেকে তুললে কেন? শায়লা তেজি গলায় বলল, আমি এই বাড়িতে থাকবো না। বাপের বাড়ি যাবে? আচ্ছা, স্কুল থেকে চলে যেও। শায়লা গলা আরো সুচালো হয়, বলে, বাপের বাড়ি কেন যাব? তোমাকে কি আমি বিয়ে করেছি বাপের বাড়িতে থাকার জন্য? তুমি বাসা খোঁজো, আমরা বাসা ভাড়া থাকবো। ফজলুল বড়সড় একটা হাই তুলে বলে, নিজের বাড়ি থাকতে ভাড়া দিক থাকতে হবে কেন? আমি কোনো ভাড়া বাসায় থাকতে পারবো না। তোমার টাকা বেশি হলে তুমি নিয়ে থাকো, আমার টাকা লাফাচ্ছে না। শোনো, আমি এখানে এত মানুষের রান্না করতে পারবো না, পুরো বাড়ির কাজ আমি করতে পারবো না। ফজলুল এতক্ষণে সবকিছু বুঝতে পারে। তার বড় ভাবি অসুস্থ, শায়লার এখন এসব কাজ করতে হবে, এই জন্য এরকম বলছে। ফজলুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, 3টে বছর যে কোনো কাজ না করে শ্বশুরবাড়িতে থাকলে খেলে, আর এখন বড় ভাবি অসুস্থ বলে তুমি নতুন বাসা নিতে চাইছো কাজের ভয়ে? বাসা ভাড়া কে দেবে? তুমি? সেখানেও তো তোমাকে একাই সংসার সামলাতে হবে। এখানে থাকলে তবুও সহায়তা পাবে। মনে করো কাজের ভয়েই যাচ্ছি, তোমার দায়িত্ব আমাকে ভালো রাখা।
ওকে, আমি তোমাকে ভালো রাখার দায়িত্ব নেব। তুমি চাকরি ছেড়ে দাও, সংসারের দায়িত্ব নাও। আমি সকালে অফিসে যাওয়ার আগে খাবার তৈরি করে দেবে, অফিস থেকে আসলে সেবা করবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে। আমার বাড়িতে কোনো কাজের লোক কাজ করবে না। একটা মেয়েকে একা হাতে যেভাবে সংসার সামলায়, তোমাকেও ঠিক সেভাবেই সংসার সামলাতে হবে। আমি যেভাবে পারি সংসার চালিয়ে নিতে পারলেই হলো। আমি ঘর বাহির দুটোই সামলে চলবো। হেল্পিং হ্যান্ড রাখলে তোমার কি সমস্যা? তাহলে এখানেই রেখে দাও। তুমি যদি কাজ করতে না চাও তাহলে নিজের টাকায় কাজের লোক রেখে দাও। আমি আর আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার ওপর তোমার যেমন হক আছে, সেরকম আমার বাবা মা ভাই সবার আছে। মনটা পরিষ্কার করে চলো, দেখবে এই বাড়ির সবাইকে সব কিছু ভালো লাগবে। আর হ্যাঁ, তুমি তোমার মন মানসিকতা ভালো না করলে আমিও আমার খারাপটা করতে বাধ্য হব। তুমি আমার বাড়ির মানুষের প্রতি যেরকম মনোভাব পোষণ করো, যেরকম ব্যবহার করো, ঠিক সেরকম আমি তোমাকে আর তোমার বাড়ির মানুষকে ফিরিয়ে দেব। শায়লা ভুরু কুঁচকে বলল, আমাকে ভয় দেখাচ্ছ তুমি? ভয় না, যা করব তাই বলছি। তোমার মানসিকতা থেকে এখন বুঝতে পারছি টাকা পাওয়ার পরও কেন তোমার ভাইয়ের বউ তোমাকে দেখতে পারে না। শোনো শায়লা, আমি চাইলেই আমার ভাইয়ের বিপরীতে হতে পারি। আমার ভাই তার বউয়ের সাথে বাচ্চা না হওয়া সত্ত্বেও 8 বছর ধরে আছে। আমি চাই তুমি মনটা ফ্রেশ রাখো। চুপ হয়ে যায় শায়লা। মুখে তার কোনো কথা নেই। ফজলুল এবার নরম স্বরে বলে, কষ্ট করে চাকরি করে এত ইনকাম করে কি করবে? আমরা তো কোনোদিন বাবা মাই হতে পারবো না। সবার সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে থাকো, এটাই ভালো। জাহানারা বেগম আজ 3 দিন যাবৎ হাসপাতালে বড় ছেলের বউয়ের সাথে রয়েছেন। সেদিন রাত তার ভাবনাতেই কেটেছিল। সেই একটা দিন এবং একটা রাত ওনাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলেন। বাড়ি থেকে স্বামীর সাথে হাসপাতালে এসে তিনি আর বাড়ি ফিরে যাননি। অর্ষার হাত ধরে খুব কান্নাকাটি করেছিল সেদিন। নতুন এক মানুষের যেন দেখা পেয়েছিল অর্ষা। জাহানারা বেগম হাসপাতালে আসার পর থেকে অর্ষার সমস্ত দেখাশোনা তিনি নিজেই করছেন। বিকেল হলে অর্ষাকে নিয়ে বারান্দার দিকে এসে চেয়ারে নিয়ে বাহিরের পরিবেশ দেখাচ্ছেন এবং গল্প করছেন। ভালো সময় হয়তো খুব তাড়াতাড়ি চলে যায়। হাসপাতালের দিনগুলো ঠিক এরকমই। অর্ষা এই কয়েকদিনে শাশুড়িকে দেখে শুধুই অবাক হয়েছে। আজ যখন অর্ষাকে নিয়ে সবাই বাড়ি ফিরছিল, তখন কথায় কথায় ফারহাদ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমি ভেবেছি অর্ষাকে ওর বাবার বাসায় রেখে আসবো কয়েকদিনের জন্য। ওর এখন বিশ্রামের প্রয়োজন। ওর মায়ের কাছে থাকলে ও ভালো থাকবে। এখানে থাকলে ও কাজ না করে থাকবে না। জানেনই তো, ডাক্তার বলেছে কোনো কাজ করা যাবে না। জাহানারা বেগম বলে ওঠে, বৌমা এখানেই থাকুক না। এতগুলো বছর বাড়ির সবার সেবা করলো, কয়েকদিন আমরা না হয় বৌমার সেবা করলাম। ভালো থাকলে এই বাড়িতে থাকবে, অসুস্থ হলে আমরা কেন দেখবো না? আমি সব সময় ওকে দেখে রাখবো। যদি না পারি তখন না হয় রেখে আসিস। আফজাল সাহেব পাশ থেকে বলে ওঠেন, আমার মনে হয় জাহানারা ঠিকই বলেছে। তোমার আম্মা নিজের ভুল বুঝতে পেরেছে, দেখছই তো। বাকিটা তোমার আর বৌমার বিষয়, আমাদের কোনো বাধা নেই। ফারহাদ সপ্রশ্ন দৃষ্টিতে অর্ষার দিকে তাকায়। অর্ষা মৃদু হেসে বলে, আমি এখানেই থাকবো। অর্ষার কথায় জাহানারা বেগম মৃদু হাসলেন। আফজাল সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শায়লা রান্নাঘরে ব্যস্ত। 3 দিন হলো সে বাসায় প্রায় একা। মাঝে মাঝে আফজাল সাহেব আর ফজলুল বাসায় এসেছে, কিন্তু বেশি দেরি না করে আবার হাসপাতালে ছুটেছে। ফজলুল 3 দিন আর শায়লার সাথে ভালোভাবে কথা বলেনি, দূরত্ব বজায় রেখেছে সব সময়। শায়লা বুঝেছে বাড়িতে অশান্তি থাকলে বাহিরের কোনো কিছুই শান্তি দেয় না। সে স্কুলে ফোন দিয়ে বলে দিয়েছে 1 মাসের ছুটি লাগবে তার। ছুটিটা কাজে লাগাবে সে। নড়বড়ে হয়ে যাওয়া সম্পর্কটা আবার শক্ত করে জোড়া লাগাবে সে। কলিং বেল বেজে উঠতেই চুলার আঁচ কমিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাহিরে অর্ষাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। ডান হাতটা ধরে ভেতরে নিয়ে আসতে আসতে বলে, তোমাকে খুব মিস করেছি ভাবি। বাড়িতে আমার খুব একা একা লাগছিল। এখন তোমরা এসে গেছো, এখন অনেক ভালো লাগছে। শায়লা নিজেই অর্ষাকে তার রুমে নিয়ে যায়। সবাই অর্ষার রুমেই যায়। শায়লা গিয়ে অর্ষার পাশে বসে হাতটা নিজের হাতে বলে, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি একদম বেড রেস্টে থাকবে। আমি স্কুল থেকে ছুটি নিয়েছি। এই 1 মাস আমি তোমার সাথে সাথে থাকবো। তোমার একটুও খারাপ লাগবে না। আর শোনো, আমি তোমার খাবার তালিকা তৈরি করে দেব, ওভাবেই আজ থেকে খাবে। অর্ষা সাহেলা আর জাহানারা বেগমের পরিবর্তন দেখে ভিতরে ভিতরে স্বস্তি পাচ্ছে। মানুষগুলো 3-4 দিনে কত পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলোকে সে এতদিন যেভাবে চেয়ে এসছে, আজ যেন সেরকমই দেখছে। বাড়ির মানুষগুলোর ব্যবহারে আজ যেন কেমন সমস্ত দুঃখ ছুটি নিয়েছে। এত কিছু সম্ভব হয়েছে ফারহাদের জন্য।
সৃষ্টিকর্তা এই মানুষটাকে পরিবর্তন করে দিলে হয়তো এই দিনটা আসতো না। ফারহাদ কিছু একটা ইশারা করতেই অর্ষা শায়লার দিকে তাকিয়ে বলে, দুটো মেয়ে আসছে, আমি তো একা ওদের বড় করতে পারবো না, তোকেও ওদের আর একটা মা হতে হবে বলে দিলাম। আমি একা একা আর কোনো দায়িত্বই পালন করব না, অর্ধেক তুই অর্ধেক আমি। অর্ষার কথায় শায়লার মুখে হাসি ফোটে। ফজলুলের দিকে তাকালে ফজলুলও তাকে মৃদু হাসি ফিরিয়ে দেয়। ঘরের সবার মুখেই যেন আনন্দের হাসি লুটোপুটি খাচ্ছে। জাহানারা বেগম, ছেলে, ছেলের বউ সবাইকে এক হতে দেখে সানন্দে বলে ওঠে, আজ আমার এক নতুন সংসারের সৃষ্টি হলো। পুরনো সংসারের কোনো চিহ্ন এতে নেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।